সমাধানের আগে আমরা একটু বেসিক সম্পর্কে জেনে নেই। হ্যাঁ, প্রথম বিন্দু জিনিসটাকে আমরা জানি। বিন্দু জিনিসটাকে, বিন্দু বিন্দু এই যে যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, তাকে হলো বিন্দু বলে, তাই না? দেখো আমি যদি ত্রিমাত্রিক একটা ঘনবস্তু অঙ্কন করি, হ্যাঁ, ঘনবস্তু দেখো দৈর্ঘ্য প্রস্থ যখন আস্তে আস্তে দেখো আমি এটা হলো কি দৈর্ঘ্য, তাই না? এটা দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হলো উচ্চতা। যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আস্তে 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 কি কমাতে থাকবো আমি, দেখো অবশেষে সে বিন্দুতে পর্যবেসিত হয়। দেখো দৈর্ঘ্য আস্তে আস্তে কমাইলাম, কমাইতে 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 একটা অবস্থানে চলে যাবে। প্রস্থ আস্তে আস্তে কমাইলাম, হ্যাঁ, উচ্চতা আস্তে আস্তে কমাইলাম, কমাইতে 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 দেখো একসময় কি হবে, তারা একটা বিন্দুতে পর্যবেসিত হবে। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর কি নির্ণয় করা যাবে না, দেখা যাবে না। দেখছো, তারপর বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, ঠিক আছে, শুধু অবস্থান আছে, তাকে কি বিন্দু বলে, তাই না? তাহলে নিচের কোনটিকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়? তাহলে কোনটা হবে করতে পারবা? তাহলে বিন্দু, তাই না? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, ঠিক আছে, তাকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়। একমাত্র বিন্দুরই কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, তাই না? আচ্ছা, বিন্দু। তারপরে দেখো এই যে বিন্দু থেকে যদি আমি একটা টান দেই, তাহলে কি হলো, এটা হলো কি, এটার নাম হলো কি রশ্মি। হ্যাঁ, যার একটি প্রান্তবিন্দু আছে, যার মাত্র একটি প্রান্তবিন্দু আছে, যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, সেটা হলো রশ্মি। দেখছো, একটা প্রান্তবিন্দু স্থির আর একটা হলো গতিশীল। তাহলে কি দুজনের দূরত্ব নির্ণয় করা যাবে? একটা গতিশীল অবস্থা থাকে, একজন লোক যদি দাঁড়ায় থাকে আর একজন লোক যদি দৌড়াইতে থাকে, দুজনের দূরত্বকে আমি কখনো পরিমাপ করতে পারবো? অবশ্যই না, তাই না? তো এরকম বিন্দু, এই যে একটা প্রান্তবিন্দু আছে আর একটা হলো গতিশীল, ধরো এই প্রান্তবিন্দুটা গতিশীল অবস্থা আছে, এদের দূরত্ব কখনো নির্ণয় করা যাবে না। এটা হলো রশ্মি, যার একটি মাত্র প্রান্তবিন্দু আছে, হ্যাঁ, অপরটা গতিশীল, যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, সেটার নাম হলো কি রশ্মি। হ্যাঁ, এই যে রশ্মি। তারপর দেখি আমরা রেখাংশ সম্পর্কে ধারণা দিলাম, তাহলে বিন্দু সম্পর্কে আমরা ধারণা পাইলাম, তাই না? রেখাংশ এর কি আছে, শুধু কি আছে, নির্দিষ্ট দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, ঠিক আছে, একটা মাত্র প্রান্তবিন্দু আছে, কার? রশ্মির। আচ্ছা, আমরা এবার চলে যাই রেখাংশ, তাই না? রেখাংশ মানে কি, যার দুইটা প্রান্তবিন্দু আছে, হ্যাঁ, নির্দিষ্ট দৈর্ঘ্য পরিমাপ করা যায়, সেটা হলো কি রেখাংশ। বুঝছো ব্যাপারটা? যার দুইটা প্রান্তবিন্দু আছে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সেটাই হলো কি রেখাংশ। কোন রেখার একটা নির্দিষ্ট অংশ, তাই না, এই রেখাংশ। আচ্ছা, তার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এর প্রস্থও নাই, উচ্চতাও নাই, দেখছো? আচ্ছা, চলে গেলাম, এটার নাম হলো কি রেখাংশ। আচ্ছা, এইবার আমরা চলে যাই রেখা। রেখা হলো এই যে যার দুইটা প্রান্তবিন্দু গতিশীল, ধর এই যে একটা প্রান্তবিন্দু, এই যে একটা প্রান্তবিন্দু, হ্যাঁ, এই যে তীর দিছি মানে কি, এটা গতিশীল অবস্থা আছে, তার নির্দিষ্ট দৈর্ঘ্য কি পরিমাপ করা যাবে? এর নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নাই, আছে দুইটাই গতিশীল, তাই কোনো প্রান্তবিন্দু নাই, হ্যাঁ, এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, দৈর্ঘ্য পরিমাপ করা যাবে? যাবে না, তার প্রস্থ উচ্চতা তো নাই, ঠিক আছে, এটার নাম হলো কি রেখা। তাহলে রেখা, রশ্মি, রেখাংশ সম্পর্কে আমরা ধারণা পাইলাম, তাই না? বিন্দু হলো কি, যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, সেটা হলো বিন্দু। আর রশ্মি, যার একটা প্রান্তবিন্দু স্থির বা একটা প্রান্তবিন্দু আছে, ঠিক আছে, সেটা নাম হলো রশ্মি, যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই। যদি দুইটার প্রান্তবিন্দু একটা, কমপক্ষে একটা যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে তার দৈর্ঘ্য নির্ণয় করা যাবে না, তার মানে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, ঠিক আছে। এটার দেখে একটা স্থির একটা গতিশীল, তাহলে রশ্মির একটা প্রান্তবিন্দু আছে, রেখাংশের দুইটাই স্থির, তাই না? তাহলে এর কয়টা প্রান্তবিন্দু আছে? দুইটা। যার দুইটা প্রান্তবিন্দু আছে, তার কি দৈর্ঘ্য, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাই না, পরিমাপ করা যাবে। আবার দেখো রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, দুইটা প্রান্তবিন্দু গতিশীল অবস্থায় আছে, তাহলে আমি দূরত্ব পরিমাপ করতে পারবো না, তাই এটার নাম হলো কি রেখা। তাহলে রেখা, রশ্মি, রেখাংশ সম্পর্কে আমরা ধারণা পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ত্রিভুজ গঠনের শর্ত। তোমাকে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকবে, যে ত্রিভুজ গঠন করা যাবে, 3 দিলাম, 4 দিলাম, একটা 7 দিলাম, হ্যাঁ, আরেকটা দিলাম ধরো 3, 4, আরেকটা দিলাম হলো কত 5। এখন নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে? ত্রিভুজ গঠনের শর্ত হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। এখন তোমার সাধারণত মনে রাখার জন্য সাধারণ টেকনিক হলো যে তুমি দেখবা যে সবচেয়ে ছোট যে দুইটা বাহু আছে, এই দুইটার যোগফল যে অপর যে বাহু রয়েছে তৃতীয় বাহু, ওটা অপেক্ষা বড় হয় কিনা। যেমন 3 + 4 = কত হলো 7, তাহলে কি ত্রিভুজ গঠন হবে না কিন্তু। বুঝছো কি বলছি? যেমন আমি 7 সেন্টিমিটার দৈর্ঘ্য নিলাম, হ্যাঁ, এখান থেকে 3 সেন্টিমিটার মাপ নিয়ে যদি আমি কাটি আর একটা 4 সেন্টিমিটার, তাহলে দেখো তারা এই জায়গায় এটুকু ধরো 3, এতটুকু হলো 3, এতটুকু হলো 4, তাহলে উপরে যদি না হয় তাহলে ত্রিভুজ হবে? তাহলে এই জায়গায় এসে সেট করছে একবারে এই রেখার উপরে, তাহলে কিন্তু ত্রিভুজ হয় না। তাহলে ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, তাহলে ত্রিভুজ হবে, এটা মনে রাখবা, ঠিক আছে। ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যদি বড় হয়, তাহলে ত্রিভুজ গঠন হবে, তাছাড়া হবে না।
দেখো এটাতে কি হয় 3 আর 4 ক্ষুদ্রতম দুই বাহু যোগ করলো 3 আর 4, 3 আর 4 কত 7, 5 এর চাইতে বড় না, তাহলে ত্রিভুজ হবে। দেখো এই বাহুটাকে যদি আমি 5 নেই, 5 সেন্টিমিটার ভূমি নিলাম 5 সেন্টিমিটার, আর 3 আর 4, 3 সেন্টিমিটার কাটলে কি হবে, একটু পুরোটা ধরো এবার টান দিলাম, 3 হলো এই যে আসলো, আর একটা 4 সেন্টিমিটার মাপ নিয়ে আমি কাটলাম, এই 4 সেন্টিমিটার 4 নিলে দেখো কমসে কম উপরে যাবে কিন্তু, তাহলে এটা আমাদের ত্রিভুজ হবে। বুঝছো ব্যাপারটা? তাহলে এটা 3 আর ধরো 4, তাহলে ত্রিভুজ হবে। যদিও 3 4 5 সমকোণী ত্রিভুজ হবে, আমি জাস্ট দেখাইলাম আর কি, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ হলো কি, আবার ত্রিভুজের এবার শর্ত দেখো, যদিও তিনটা বাহু ভিন্ন বিষমবাহু ত্রিভুজ, কিন্তু আবার কোণের ভিত্তিতে আবার এটা কি সমকোণ ত্রিভুজ গঠন করে। দেখছো ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল, যেমন এলো 3 এর স্কয়ার করলে কত হয় 9, আর 4 এর স্কয়ার করলে কত হয় 16, যোগ করলে কত হয় 25, আর বৃহত্তম বাহু বর্গ কত 5 এর স্কয়ার করলে কত হয় 25, দুটো সমান না। তার মানে আমরা বুঝি পিথাগোরাসের যে সূত্র অনুসারে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি, দৈর্ঘ্যের বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের যদি সমান হয়, তাই না, তাহলে সমকোণ ত্রিভুজ হয়। 3 স্কয়ার আর 4 স্কয়ার কত 25, আর এই বাহুর বল 25, দুটো সমান না, তাহলে কি হয় এই শর্ত এটা হয়। তাহলে পিথাগোরাস সূত্র অনুসারে কি ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি কত হয় 25, আর বড়টার বৃহত্তম বাহু হলো 25, যদি সমান হয় তাহলে সমকোণ ত্রিভুজ হবে। সমকোণ ত্রিভুজ তো বুঝিত না, সমকোণ ত্রিভুজ আমরা জানি তাই না, একটা কোণ 90 ডিগ্রি হবে। আচ্ছা, যদি ত্রিভুজ গঠনের শর্ত, এটা তোমাদের একটু ধারণা দিলাম। আর হলো একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ একটু ধারণা দিই। হ্যাঁ, একান্তর কোণটা কি, এবি এবং সিডি দুটি সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা হবে কি, রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদা সমান থাকে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। বুঝছো? আরেকটা শর্ত পরে বলতেছি, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদা সমান, এই জায়গায় মাপলাম 4 সেন্টিমিটার, এখানে মাপলাম 4 সেন্টিমিটার, তাহলে সমান্তরাল। আরেকটা হলো যে দুইটা রেখা যদি সমান্তরাল হয় এবং এম এন ধরলে এটা তার ছেদক, কি এম এন, যদি তাদের ছেদক, তাই না। আচ্ছা, এই রেখা দুটো তোমার ওরকম শর্ত থাকে। আচ্ছা, আমি প্রথমে শেষ করি আগে, 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, তাহলে এ বি ও সিডি দুটি সমান্তরাল রেখা, ঠিক আছে। আমি লিখে দেই চিত্রে, এ বি সমান্তরাল, সিডি সমান্তরাল প্রতীক সিডি, এবং এম এন হলো এদের ছেদক, এম এন হলো তাদের ছেদক। তাহলে দেখো একান্তর কোণ কি, অনুরূপ কোণ কি, বিপরীত কোণ কি, এগুলো আমরা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা এটা আঁকলাম। হ্যাঁ, একান্তর কোণ হলো যে সমান্তরাল রেখার ছেদকের, আরেকটা জিনিস বুঝাই তোমাদের, দুইটা রেখার মধ্যবর্তী এই যে অন্তস্থ কোণ দ্বয় সমষ্টি। দেখো অন্তস্থ কোণ বুঝো তো, ছেদকের একই পাশে দুইটা রেখার কে যদি কোনো একটা রেখা ছেদক হিসেবে থাকে, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দ্বয় সমষ্টি, এই যে অন্তস্থ কোণ দেখো 4 আর 6, এই দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে রেখা দুইটা সমান্তরাল হবে। এরকম প্রশ্ন থাকতে পারে যে রেখা দুইটা সমান্তরালের শর্ত কি, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ মানে কি, এই যে সমান্তরাল রেখার ভিতরের কোণ, দেখছো ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখার ভিতরের কোণ দুইটাকে বলা অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ দ্বয় সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে রেখা দুটি সমান্তরাল হবে। তার মানে এবি আর সিডি রেখা দুটো সমান্তরাল হবে, এটা হলো আরেকটা শর্ত, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখি, এবি এবং সিডি দুটি সমান্তরাল রেখা এবং এমএন এদের ছেদক হলে, তাহলে দেখো 1 এর অনুরূপ কোণ কি, আমি লিখলাম যে 1 এর, আমরা এখানে অক্ষর না দিলে 1 দিয়ে বোঝালে 1 এর অনুরূপ কোণ, একের অনুরূপ কোণ হলো কি, অনুরূপ কোণ হল কি ছেদকের একই পাশে, কি অনুরূপ কোণ কিন্তু কি হয়, অনুরূপ মানে কি ছেদকের একই পাশে হবে এবং সমান্তরাল রেখা যদি উপরে থাকে তাহলে এই সমান্তরাল রেখার উপরে, তাহলে ছেদকের একই পাশে মানে ডাইন সাইড হিসাব করে, এক কি ডাইন সাইড আছে না, ইভেন ছেদকের ডাইন সাইডে, তাহলে একই পাশে থাকবে এবং সমান্তরাল রেখার এটা উপরে যদি থাকে তাহলে এটাও উপরে, তাহলে 1 এর অনুরূপ কোণ কি হয় 6 হয়, তাই না। 1 এর অনুরূপ কোণ 6। যদি বলি 4 এর অনুরূপ কোণ কত, 4 এর অনুরূপ কোণ কত হবে, কত দিই, এই যে 4 এর অনুরূপ, এটা নিচে আছে না সমান্তরাল রেখার নিচে, এটাও নিচে, তাহলে 8। তাহলে আমি যদি কই 3 এর অনুরূপ কোণ কত, 3, 3 এর অনুরূপ কোণ কত হবে 7। আবার যদি বলি 2 এর অনুরূপ কোণ কত 5। তাহলে আমরা অনুরূপ কোণ সম্পর্কে ধারণা পেলাম, তাই না। এবং অনুরূপ কোণগুলো কি পরস্পর সমান, একান্তর কোণগুলো পরস্পর সমান, অনুরূপ কোণগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান, ঠিক আছে। তাহলে আমাদের অনুরূপ কোণ সম্পর্কে আমরা ধারণা পাইলাম। এবার চলে যাবো আমরা একান্তর কোণটা কি। হ্যাঁ, আচ্ছা আমরা একান্তর কোণ উপরে লিখে মুছে দিই। হ্যাঁ, এবার একান্তর কোণ হবে হলো ছেদকের বিপরীত পাশে,
ছেদকের বিপরীত পাশে হবে। তাহলে দেখো যদি বলি যে 3 এর একান্তর কোণ কত, 3 এর একান্তর কোণ, 3 এর একান্তর কোণ কত হয় 4। দেখছো ছেদকের বিপরীত পাশে এই কোণ আর এই কোণ সমান, তাহলে 3 এর একান্তর কোণ কত হবে 6। আবার যদি বলি 4 এর একান্তর কোণ কত, 4 এর একান্তর কোণ কত হবে 5। পারবা তো এগুলা না? আচ্ছা, এবার দেখি আমরা একান্তর কোণ গেল, অনুরূপ কোণ, একান্ত কোণ, বিপরীত কোণ দেখি। বিপরীত কোণ হলো যে কোন একটা কোণ, ধরে যে আমি একটা কোণ আঁকলাম ও এ আর হলো ও বি, এই কোণ দ্বয়ের বাহু দুইটাকে, হ্যাঁ এই কোণ দ্বয়ের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দ্বারা যে কোণ উৎপন্ন হবে, এই কোণ দুটির বাহুদ্বয় দ্বারা বাহুদ্বয়ের বিপরীত রশ্মি, তাহলে এটার বিপরীত রশ্মি কোনটা ও এ, এদিক বাড়ালাম, এই যে বিপরীত রশ্মি ঠিক সোজা সোজা দিক চলে যাবে। এটা দিলাম হলো কত, দিলাম ধরো, এটা বাড়াইলাম এই যে, ঠিক আছে, এটা দিলাম ধরো ডি, এই কোণ, ঠিক আছে, এই যে কোণ রে, তাহলে সন্নিহিত বাহুদ্বয়ের বিপরীত বাহু রশ্মি দ্বারা এই যে এই যে দেখছো কোণ ও এ আর ও বি ছিল, কিন্তু কোণ এ ও বি ছিল, ঠিক আছে, ও এর বাড়াইলাম বিপরীত দিকে কত ওডি, ও এর বিপরীত রশ্মি হলো ওডি, আর ও বি এর বিপরীত রশ্মি হলো কত ওসি। এই যে কোণ উৎপন্ন হইলো, ঠিক আছে, তাহলে এই কোণ দুটো সমান, এই কোণের বিপরীত কোণ হলো এটা, তাহলে লিখতে পারি কি, এই যে কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ কোণ সি ও ডি, বুঝছো? তাহলে এই কোণের বিপরীত কোণ এটা, এটার এটা, তাহলে বিপরীত কোণগুলো পারস্পর সমান, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি, এটা 90 হলে এটাও 90, ঠিক আছে, এরকম জাস্ট এক্সাম্পল। কিন্তু এই যে এই দুইটা মিলে কিন্তু 180 ডিগ্রি, কিন্তু দেখছো এডি একটা সরলরেখা, কিন্তু সরলরেখা দেখছো এডি একটা সরলরেখা, এবং এই কোণ, এই কোণ আর এই কোণ, এই দুইটা কিন্তু একটা রৈখিক যুগল কোণ। কারণ কি, একটা সরলরেখার উপরে যে দুইটা কোণ আছে, দুইটাকে বলে রৈখিক যুগল কোণ, মানে একটা রেখার, একটা সরলরেখার উপরে যদি দুইটা কোণ উৎপন্ন হয়, এই দুইটা কোণের সমষ্টি কোণ বলে কি রৈখিক যুগল কোণ। একজোড়া কোণ মানে রৈখিক বলকা কতদি, একটা সরল রেখার উপরে হয়েছে, আর রৈখিক যুগল কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, বুঝছো? তাহলে কিন্তু এই যে 1 আর 2 মিলে কিন্তু 180 ডিগ্রি হবে। আবার এই কোণ আর এই কোণ মিলে কিন্তু এই যে যেমন 2 আর 3 কোণ মিলে 180 ডিগ্রি, কারণ কি এটা বিসি রেখার একই পাশে এই দুইটা কোণ, তাই না? আবার এই দুইটা মিলে 180 ডিগ্রি, কারণ এই যে এডি সরলরেখার উপরে এই কোণ আর এই কোণ কি রৈখিক যুগল কোণ, ঠিক আছে। তাহলে আমরা চিত্রে ফলো করি, চিত্রে তাহলে বলি দেখো 1 এর অনুরূপ কোণ কত, 1 এর অনুরূপ কোণ, ও অনুরূপ কোণ তো না, আমরা লিখবো বিপরীত কোণ, 1 এর বিপরীত কোণ, আমরা অক্ষর দিয়ে যদি দিতে যাই তাহলে আবার অনেক বড় হয়ে যাবে লেখা, সংখ্যাতে দিলাম 1 এর বিপরীত কোণ, ঠিক আছে। 1 এর বিপরীত কোণ কত, এই যেটা অবশ্যই এই কোণের বিপরীত কোণ কত 3, তারপরে আরেকটা লিখি 2 এর বিপরীত কোণ কত 4, 5 এর বিপরীত কোণ কত, আচ্ছা 2 এর বিপরীত কোণ কত 4, আর লিখি না, তাহলে বুঝছো ব্যাপারটা, 2 এর বিপরীত কোণ 4, 1 এর হলো 3, 5 এর হলো কি 8, 6 এর বিপরীত কোণ কত 7, হ্যাঁ, আর লিখলাম না, ঠিক আছে, বিপরীত কোণ গেল। এখন দেখো কোন কোণগুলো পরস্পর সমান, এক কোণ 1 সমান সমান কার হবে, কত 1 আর 3 সমান, তাই না, বিপরীত কোণ। আবার দেখো 3 আবার কার সমান করতে পারবা, 3 এর আবার অনুরূপ কোণ কোনটা, এই যে 7, 3 এর অনুরূপ কোণ দেখো কি 7 লেখা যায়। আবার 7-এরও বিপরীত কোণ কি 6, এগুলো সব সমান কোণগুলো দেখছো, 6 আবার কার সমান করতে পারবা, 6 আবার কি 1 এর সমান, ওই একটু লিখছি এইগুলা। এইভাবে তোমরা একান্ত অনুরূপ কোণ যদি বুঝতে পারো তাহলে এগুলা এই সম্পর্কে প্রশ্ন আসলে সবই পারবা, ঠিক আছে। আচ্ছা, আর দুইটা এই যে এটা কি কোণ কত করতে পারবা, 5 আর 6 মিলে কত ডিগ্রি হবে 5 + 6, কারণ এটা একটা সরলরেখা, তাই না, সিডি 180 ডিগ্রি, এর উপরে কি পুরাল কি 180 ডিগ্রিটা, এটা আর এটা মিলে তাহলে কয় ডিগ্রি হবে 180 ডিগ্রি হবে না। একটা সরলরেখার এই পাশে হলো 180 ডিগ্রি কোণ, আর এই সাইডে হলো কয় ডিগ্রি 180 ডিগ্রি, ঠিক আছে। এখানে যদি দুইটা কোণ থাকে, দুইটা মিলে কি 180 হবে না, এই যে 5 আর 6 কয় ডিগ্রি হবে, 5 আর 6 মিলে হবে হলো 180 ডিগ্রি, দেখছো, মানে একটা সরলরেখার উপরে এই দুটো কোণ, এই জন্য এদের বলে রৈখিক যুগল কোণ 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে তোমাদের আশা করি এই সম্পর্কে তোমরা প্রশ্ন আসলে পারবা। তাহলে আমরা এবার বলি সূক্ষ্ম কোণ সমকোণ কি, তাই না, ধরো এটা হলো থিটাকে একটা কোণের মান, তাই না, সূক্ষ্ম কোণের মান কি 0 থেকে বড়, হ্যাঁ 0 ডিগ্রি থেকে
0 ডিগ্রি থেকে বড়, আর শর্টকাটে লিখলাম 90 ডিগ্রি থেকে ছোট, এটার নাম হলো কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা এইভাবে লিখে দিই, মাঝে লিখে দিই। হ্যাঁ, যদি তোমরা এটা জানো আমরা একটু লিখে দিই, সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ, তাই না? আর সমকোণ হলো কি, সমকোণ হলো 90 ডিগ্রি, এই তো। আর 90 ডিগ্রি থেকে বড়, এটা হলো কি, এটা হলো স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে? আবার 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 2 সমকোণ, না 2 সমকোণ বা 1 সরল কোণ। হ্যাঁ, 1 সরল কোণ, 1 সরল কোণ। আচ্ছা, আবার 180 ডিগ্রি থেকে বড়, সেটার নাম হলো কি, কত দিই, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি বড়, 180 ডিগ্রিতে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এর নাম হলো কি প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এবার আমরা চলে যাই সূক্ষ্মকোণ সম্পর্কে ধারণা পেলাম, সমকোণ, স্থূলকোণ, তাই না? আচ্ছা, পূরক কোণ কি? পূরক কোণ হলো দুই কোণের সমষ্টি। 90 ডিগ্রি হলে কোণ দ্বয়কে পরস্পরের পূরক কোণ বলে। দুই কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি হতে হবে। পূরক কোণ হতে হলে কি করতে হবে, দুই কোণের সমষ্টি। যদি 30 ডিগ্রি এর পূরক কোণ কত, 30 ডিগ্রি এর পূরক কোণ তাহলে কত, 90 তো কত ডিগ্রি লাগে, 30 ডিগ্রি এর পূরক কোণ তাহলে কত, 60 ডিগ্রি। বুঝছো তো? আচ্ছা, যদি বলে আর একটা সম্পর্ক দেখা যায়, যদি 60 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, সম্পূরক কোণ, সম্পূরক কোণ করলে 180 ডিগ্রি। দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হলে কোণ দ্বয়কে পরস্পর সম্পূরক কোণ বলে। 180 হতে হবে, তাহলে 60 আছে, তাহলে কত কত হলে 180 হয়, 120 ডিগ্রি, তাই না? এলো 120 ডিগ্রি। তাহলে পূরক কোণ গেল, সম্পূরক কোণ গেল। সূনিত কোণটা দেখি আমরা। হ্যাঁ, সূনিত কোণ, সূনিত কোণ হলো কি, দুইটা কোণের, এই যে একটা কোণ ধরো, আমি একটা বড় একটা কোণ আঁকলাম, প্রথমে দেখো কোণ আঁকলাম, নাম দিলাম হলো এ ও বি, একটা কোণ, ঠিক আছে, এ ও বি কোণ। আচ্ছা, আরেকটা মাঝখান দিয়ে আমি একটা সাধারণ বাহু অঙ্কন করলাম। হ্যাঁ, এই যে শীর্ষবিন্দু যোগ করলাম, এর নাম দিলাম হলো কত, সি দিলাম। তাহলে এটা কোণ হলো কটা, এই যে একটা কোণ আর এই হলো একটা কোণ, তাহলে দুইটা কোণের একই শীর্ষবিন্দু, তাই না? দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে এবং একটি প্রান্তবিন্দু, একটা সাধারণ বাহু থাকে, দুইটা কোণের একটা সাধারণ বাহু, হ্যাঁ, আর একটা প্রান্তবিন্দু থাকে, তাহলে এগুলো কোণ থেকে সন্নিহিত কোণ বলে। সন্নিহিত মানে কি, পাশাপাশি, একই, তাই না? তাহলে মানে কি, দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে, তাহলে কোণ দ্বয়কে পরস্পরের সন্নিহিত কোণ বলে, ঠিক আছে? এগুলো সন্নিহিত কোণ। তাহলে আমরা এই সম্পর্কে পেলাম। এবার একটা জিনিস হলো কি, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের বহিস্থ কোণ, তাই না? বহিস্থ কোণ কি, ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলাম, এই যেটাকে বর্ধিত করলাম, তাই না? এ বি সি, এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ধরো এই যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, এটার নাম হলো কি বহিস্থ কোণ। হ্যাঁ, বহিস্থ কোণ, ঠিক আছে? তাহলে ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই কোণটা এই ত্রিভুজের যে ভিতরে অন্তস্থ, অন্তস্থ মানে কি, ত্রিভুজের ভিতরে যে দুইটা কোণ আছে, এই যে বহিস্থ কোণের সাথে যে সন্নিহিত যে কোণটা আছে, দেখছো, এই কোণ ছাড়া এই যে অপর দুইটা কোণ, এই দুইটা যোগফলের সমান। তার মানে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে কোণ এ সি ডি হলো বহিস্থ কোণ, এটা হলো ত্রিভুজের অন্তস্থ বিপরীত। অন্তস্থ বিপরীত, বিপরীত মানে কি, এইটার সাথে যে কোণটা আছে না বহিস্থ কোণ, যে কোণের সাথে ওই কোণ, ওই সন্নিহিত কোণটা ছাড়া বাকি দুইটা কোণ, আমরা শর্টকাটে লিখলাম কোণ এ প্লাস কোণ বি এর যোগফলের সমান। বুঝছো? একটা ত্রিভুজে কয়টা বহিস্থ কোণ হবে, তিনটা। কয়টা কোণ হয়, তিনটা বহিস্থ কোণ হয়। দেখছো, এই যে একটা করলাম, এটা কি বিসি বাহুরে বাড়াইলাম, তাই না? বিসি বাহুরে একটা বহিস্থ কোণ হলো। আবার আমি দেখো এই যে এই সি বাহুরে বাড়াইলাম, এই জায়গায় একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে? শর্টকাটে লিখলাম, আচ্ছা লিখলাম একটা বহিস্থ কোণ। এবার বাড়াবো কি, এবি বাহুরে বাড়াইলাম। হ্যাঁ, এবি, এবি বাহুরে বাড়াইলাম, এই যে একটা বহিস্থ কোণ হয়ে গেল, দেখছো? বহিস্থ তিন কোণের সমষ্টি কয় ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে? বহিস্থ তিন, এইটা এটা এটা মিলে 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই না? আচ্ছা আচ্ছা, 180 ডিগ্রি, ধর এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে, তাই না? ধর এটা একটা সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি, তাহলে এর বহিস্থ কোণ কত, একটু কত, 120 ডিগ্রি হবে না? কারণ এটা কি একটা সরলরেখা না, এটা 60, এটা 20, টোটাল 180 ডিগ্রি, তাহলে এটা কত হলো, 120 ধরলাম। হ্যাঁ, এটা যদি 60 হয়,
সমবাহু ত্রিভুজ ধরছি, এটা যদি 60 তাহলে এটা কত হবে 120, এটা যদি 60 হয়ে থাকে তাই না 60 ডিগ্রি, এই তাহলে এটা কি হবে বহিস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে 3 120 কত 360 ডিগ্রি তাই না। তাহলে ত্রিভুজের 3টি বহিস্থ কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। আবার একটা ত্রিভুজে কয়টা বহিস্থ কোণ উৎপন্ন করা যায় জানো? 3টা বহিস্থ কোণ তাই না। আচ্ছা এটা আমাদের পরের টপিকস আছে, একটা ত্রিভুজে 3টা বাহু স্পর্শ 3টা বহিস্থ কোণ উৎপন্ন করা যায়, যেমন এই যে একটাতে শিখায় ধরো এই এটার বর্ধিত করলাম, এটাতে বর্ধিত করলাম তাই না। এই যে এখানে যে একটা কোণ উৎপন্ন করবে, এই যে এটা সমদ্বিখণ্ড করে আমরা আঁকি, এটা সমদ্বিখণ্ড করে এই যে যখন আঁকলি এটাতে এর উপর লম্ব অঙ্কন করি, এই ব্যাসার্ধ নিয়ে একক খণ্ড করে এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা কি করি বৃত্ত অঙ্কন করি। এই যে বৃত্ত করলে এই যে বাহু স্পর্শ করে দেখছো এই দুই বাহুকে, এই বাহু আর এই বাহু, এই যে বহিস্থ কোণ। তাহলে 3টা, এই পাশে একটা কাজ হবে এই পাশে একটা, 3টা বহিস্থ কোণ, 3টা কি বহিবৃত্ত। একটা ত্রিভুজের কয়টা বহিবৃত্ত অঙ্কন করা যায়? 3টা বহিবৃত্ত, বাইরে আর অন্তর্বৃত্ত হলো ভিতরে। আচ্ছা এবার আমাদের আরেকটা জিনিস হলো ত্রিভুজের, আমরা একটা জিনিস ত্রিভুজের এটা একটু শিখে নেই বেসিকটা। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা এবিসি একটা ত্রিভুজ, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ধরলাম হলো এম, আর এসি বাহুর মধ্যবিন্দু ধরলাম হলো এন, এই এম আর এন যোগ করলাম, তাহলে আমরা শিখলাম হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, এই তৃতীয় বাহু দুই বাহু কি ত্রিভুজ যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, তাহলে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু এম আর হলো এন, ঠিক আছে। এবার মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, এটা কি এখানে এম এন তাই না, এম এন, তৃতীয় বাহু সমান্তরাল এবং তার অর্ধেক, এইটা সমান্তরাল হবে, এটা সমান্তরাল মানে সবসময় দূরত্ব কি থাকবে সমান থাকবে, মধ্যবিন্দু দূরত্ব সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এই এম এন এর দৈর্ঘ্য হবে বিসি এর অর্ধেক, তাহলে এম এন এর দৈর্ঘ্য হবে হলো কি হাফ বিসি, এম এন এর দৈর্ঘ্য হবে বিসি এর অর্ধেক হাফ বিসি, বুঝছো কথা, বা 2 এম এন সমান বিসি, তার মানে এম এন এর দৈর্ঘ্য হবে হলো বিসি এর অর্ধেক, বুঝছো ব্যাপারটা। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, এখানে তাহলে দেখো এবি বাহুর মধ্যবিন্দু এম আর হলো এসি বাহুর মধ্যবিন্দু এন, তাহলে সংযোজক সরলরেখা কত এম এন, এই এম এন এর দৈর্ঘ্যটা হবে তৃতীয় বাহু কোনটা, এই দুই বাহুর মধ্যবিন্দু সারা তৃতীয় বাহু বিসি রয়ে গেল না, এটার অর্ধেক হবে এটা, বুঝছো ব্যাপারটা। তাহলে এম এন সমান হাফ বিসি, আর একটা তাহলে কি, আর এম এন কি হয়, এম এন কিন্তু বিসি এর সমান্তরাল, সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এটার দৈর্ঘ্য এটার সাথে বিসি এর অর্ধেক হয়, এই জন্য হাফ বিসি লিখছি, বুঝছো, বা 2 এম এন সমান বিসি তাও লিখতে পারো। আচ্ছা এইবার আমরা অঙ্কে যাই এবার। আচ্ছা এইবার নিচের কোণটিকে শূন্য মাত্রা সত্তা বলা হয়, শূন্য মাত্রা মানে কি, যার দৈর্ঘ্য আশা একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকে তাকে বলে ঘনবস্তু তাই না, আর যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই তাকে বলা হয় শূন্য মাত্রার সত্তা তাই না, যার মাত্রা শূন্য, দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতা নাই, একমাত্র কি বিন্দু, একের ঘ, দেখছো আমরা প্রথমে দেখাছিলাম না একটু, এটা হলো বিন্দু। জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে, এটা 4টি ধাপ থাকে, এটা মনে রাখবা, পরবর্তী আমরা শিশু ক্লাসের সময় জ্যামিতির সময় এটা ব্যাখ্যা দেবো, মনে রাখবা কয়টি, তাহলে 2 এর হলো কত গ, তাহলে 1 এর হলো 2 এর হলো গ, 4টি ধাপ থাকে, ঠিক আছে। আচ্ছা নাম্বার 3, এত ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি, পূরক কোণ মানে কি, এর সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে মনে আছে, তাহলে 90 ডিগ্রি আছে মাইনাস ওয়াই, তাহলে 90 ডিগ্রি মানে তাহলে মাইনাস ওয়াই আছে না, এর সাথে প্লাস ওয়াই যোগ করলে তো হয়ে গেল তাই না, বুঝছো, প্লাস ওয়াই যোগ করলে কি 90 ডিগ্রি হয়ে যায় না, তাহলে কত ডিগ্রি, তাহলে বলছে যে 90 ডিগ্রি মাইনাস ওয়াই, এই কোণের পূরক কোণ কয় ডিগ্রি, তাহলে এই কোণের সাথে ওয়াই যোগ করলে 90 ডিগ্রি হয়ে যায়, অথবা তুমি এইভাবে যদি না পারো তাহলে ওয়াই কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। এই যে 90 ডিগ্রির সাথে এই কোণের সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে, আমাদের পূরক কোণ মানে তো 90 ডিগ্রি হতে হবে, ওয়াই, এটা ওয়াই যোগ করলে কি 90 ডিগ্রি হয়ে যায় না, আর তুমি যদি ওইভাবে না পারো এটা থেকে কি 90 থেকে এই কোণটা বিয়োগ করে দাও, এই যে 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিতে তাহলে পেয়ে যাবো, আমি বললাম যে 30 ডিগ্রির সাথে কত, 30 ডিগ্রি পূরক কোণ কত, তাহলে কি 60 থেকে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দেই, তাহলে কি 60 ডিগ্রি পেয়ে গেলাম না, এটাও তাই করো, এই 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো কোন কোনটা, এই যে 90 ডিগ্রি মাইনাস ওয়াই, এই কোণটা বিয়োগ করে দিই, তাহলে দেখো বিয়োগ করলে কি হয়, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, এটা কি কাটা সমান সমান ওয়াই, তার মানে ওয়াই যোগ করতে হবে, তুমি এই ফিল করতে পারো, 90 থেকে এই কোণটা বাদ দিয়ে দাও বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাবে, বুঝছো, তাহলে ওয়াই হবে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত, আচ্ছা 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করবো তার অর্ধেক পরে চাইছে তাই না, তাহলে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, আমরা জানি সম্পূরক কোণ মানে কি দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে তাই না, তাহলে কত হয় 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, এটা তো আমরা জানি যে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 20 এর সাথে কত যোগ করলে 180 হয়,
160, তাই না? 60 ডিগ্রি, তার অর্ধেক চাইছে, তাহলে 160 ডিগ্রির অর্ধেক কত? কত হয়? 80 ডিগ্রি হয়, তাই না? 80 ডিগ্রি, তাই আমাদের 80 ডিগ্রি হবে অ্যান্সার, বুঝছো? আচ্ছা, এইবার 5 নম্বর দেখো সেই প্রশ্নটা। আমাদের চিত্রভিত্তিক প্রশ্নগুলো পরবর্তীতে আসবে, হ্যাঁ? পরবর্তী পর্ব 2 আসবে। দেখো এবার 5 নম্বর, বেসিকের তো অনেক জায়গা লাগে, এই জন্য আমরা প্রশ্ন এখানে কমাই দিছি। 5 নম্বর প্রশ্ন দেখো, এই চিত্র এবি সমান্তরাল সিডি যদি হয়ে থাকে কোন বিপির মান কত? এই যে চিত্রটা আমরা একটু আঁকি, তাই না? এখানে হলো কি এ বি সি ডি, ঠিক আছে? আর এই কোণের মান দিচ্ছে 120 ডিগ্রি, কত? 120 ডিগ্রি। আর এখানে দিচ্ছে হলো ই, না? ই, আর এখানে কি হলো পি, ইয়ে যা কি হোক আমাদের লাগবে না। এই কোণের মান চাইছে, তাই না? এই কোণটা কত? বিইপি কত? বিইপি চাইছে না? বিইপি। আচ্ছা, এটার অনুরূপ কোণ কত? এটা কি সমান্তরাল রেখার উপরে, এটার অনুরূপ কোণ কত? এটা না, এই জায়গা না? এই যে ই বিন্দুতে কত হয়? এই কোণের মান তো দিয়েছে, ই আমরা নিচে লিখি। তাহলে এটা যদি 120 হয়, এটা কত হবে? 120 হবে না? অনুরূপ কোণ না? 120। তাহলে এই 120, এটা কি সরল রেখা? তাহলে সরল রেখার এক পাশে কি হয়? 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না? এটা 120 হলে এটা কত হবে? 60 ডিগ্রি, বুঝছো? কারণ রৈখিক যোগফল কোণ না, এই দুটো মিলে 180 ডিগ্রি হবে, এই দুই কোণ মিলে 180 ডিগ্রি হবে। আবার এটা যদি আমরা এই পি কিউ সরলরেখা ধরি, এই দুটো মিলে কিন্তু 180 হবে, দেখছো? তাহলে এটার বিপরীত কোণ এটা না, 120। তুমি যেভাবে হিসাব করো, এটার একান্তর কোণ হলো এটা, এটা 120। আবার এই দুইটা মিলে কি হবে? এই দুই কোণ মিলে 180, কারণ এই কি, এই যে পি কিউ সরলরেখার এক সাইডে, ঠিক আছে? যেভাবে তুমি হিসাব করে বের করতে পারো। আচ্ছা, তাহলে 5 নম্বর আমাদের হবে কয় ডিগ্রি? তাহলে 60 ডিগ্রি, না? এই যে কত? 60 ডিগ্রি। 6 নম্বর, নাম্বার 6, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? না, এটা কমা দিলাম, হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? দেখলো ত্রিভুজ গঠনের শর্ত মনে আছে? ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, বুঝছো? ক্ষুদ্রতম দুইটার বাহুর যোগফল দেখো, এখানে 3 আর 8 দেওয়া আছে, দেখো 3 সেন্টিমিটার আর হলো 8 সেন্টিমিটার দেওয়া আছে, বৃহত্তমটা আমরা ফাঁকে রাখি। আচ্ছা, 3 আর 8 দেওয়া আছে, দেখো এখান থেকে আমরা নিব, যদি 6 নেই, দুইটা বদ্ধ আছে দুইটাতে, না? তাহলে যদি 6 সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম দুইটাকে এ দুইটা না, এ দুইটার যোগফল কি 8 বড় না? তাহলে ত্রিভুজ হবে। আমাদের শর্ত কি ছিল? যে ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে, তাহলে ত্রিভুজ হবে। 3 আর 6 9, এ দুইটা ছোট না, 9 এটা হচ্ছে বড়, তার মানে 6 সেন্টিমিটার দ্বারাই হবে কিন্তু, বুঝছো? যদি এটাতে হবে 4 দিলে কি হয়? 4 দিলে হবে না, কারণ ক্ষুদ্রতম দুই যোগফল 8 থেকে ছোট গেছে, এরকম 8 সেন্টিমিটার যদি এটা ভূমির একটা দৈর্ঘ্য নিলাম 8 সেন্টিমিটার, 3 আর হলো 4 যোগ করে তো 8ই হবে না, তোমরা ছেদ করবে কি? ত্রিভুজের দিলে তো অবশ্যই দুই বাহুর যোগফল যদি বড় না হয় তাহলে তো উপরে ছেদ করবে না, আর ছোট হলে তো তার ছেদই করবে না। এটা ধরো 3 এ গেল 4, ছেদ করতেছে না, দেখছো? ছেদ করতে হলে কি হবে? 8 সাথে বড় হবে, 8 সাথে বড় হলে ধরো একটু উপরে ছেদ করবে, তাহলে ত্রিভুজ হচ্ছে, দেখছো? 3টা বাহু দ্বারা আবদ্ধ অংশকে কি বলে? ত্রিভুজ বলে, তাই না? যত বাহু হবে তত উপরে যাবে ত্রিভুজ, তাই না? বাহুর দৈর্ঘ্য যত বড় হবে ত্রিভুজ হবে। আর ছোট হইতে হইতে যদি 8 সমান হয়ে যায় তাহলে তো পুরো রেখাটা সমান হয়ে গেল, ত্রিভুজ হচ্ছে না। ত্রিভুজ হলে তো সামান্য একটু কি হবে? একটা ক্ষেত্রফল থাকতে হবে, তাই না? তাহলে আমরা জানলাম, তাহলে এটা হবে কাকের তৃতীয় দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, পর্ব 2 এ যাই আমরা, হ্যাঁ?